টপিকস হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে শক্তি দেখো এখানে বলছে যে শক্তির নিত্যতা সূত্র লিখো। আসলে শক্তির বিষয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে শক্তির কি আছে? শক্তির সৃষ্টিও নাই, শক্তির ধ্বংসও নাই। শক্তি কি হয়? এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তরিত হয়, তবে তার মোট শক্তির পরিমাণ কি থাকে? একই থাকে। এইখানে কিন্তু আমাদের পয়েন্টটা দেখো, আমি যদি বলি যে কোনো একটা বস্তু এই অবস্থানে আছে, এই অবস্থানে আছে, বস্তুটা যদি এই অবস্থান থেকে এই অবস্থানে আছে, তাহলে এই যে প্রথম অবস্থানে যার যে শক্তি ছিল, এই অবস্থানেও তার কি থাকবে? শক্তির পরিমাণ, মানে মোট শক্তির পরিমাণ একই থাকবে। বিষয়টা হলো এরকম যে শক্তির সৃষ্টি নাই, শক্তির ধ্বংসও নাই। শক্তি কি হয়? এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তরিত হয়, তবে তার মোট শক্তির পরিমাণ কি থাকে? এটা প্রমাণ যদি আমরা করতে পারি এই পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমাদের ওই যে শক্তির যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র এটা প্রমাণিত হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে আসলেই বস্তুর অবস্থার পরিবর্তন হইলে আসলে তার মোট শক্তির পরিমাণ একই থাকে, সেটা আমরা আজকে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ধরলাম পৃথিবীর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান এটা, ঠিক আছে? তাহলে এই অবস্থায় বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে এই স্থির অবস্থায় আমার বস্তুর কি কি কাজ হইতে পারে একটু খেয়াল করো। স্থির অবস্থায় এই বস্তুর একটা ভর আছে, তাহলে ভরকে আমরা কি এম দ্বারা ডিনোট করতেছি। এই স্থির অবস্থায় বস্তু যেহেতু পৃথিবীর সাপেক্ষে বস্তুর একটা আকর্ষণ, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তাই তো? তাহলে এখানে বস্তুর কি অভিকর্ষ ত্বরণ কি আছে? জি। আচ্ছা, এখন এই পৃথিবীর সাপেক্ষে বস্তুর কি একটা দূরত্ব আছে না? যেমন আমরা দেখো পৃথিবীর সাপেক্ষে ওই বস্তুর যদি দূরত্ব ধরি, তাহলে সেটা কি উচ্চতা হিসাবে ডিনোট হয়। তাহলে আমরা উচ্চতাকে এইচ দ্বারা ডিনোট করতে পারি। তাহলে পৃথিবীর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান আমরা ধরলাম, এই বস্তুটা স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় বস্তুর কি কি কাজ করতেছে? এম জি এইচ, ভর, অভিকর্ষ ত্বরণ আর তার উচ্চতা। এখন এই অবস্থানে এই যে পোর্শনে বস্তুটা এখন আছে, এই অবস্থানে বস্তুর মোট শক্তি কি হতে পারে? বস্তুর মোট শক্তি কি হতে পারে? দুইটা, কারণ মোট শক্তি মানে কি? স্থিতি শক্তি যোগ গতি শক্তি, নাকি? তাহলে স্থিতি শক্তি আমি এখানে একটু লিখি, মানে সূত্রটা স্থিতি শক্তি যোগ কি হবে? গতি শক্তি। একটু খেয়াল করো এখানে আমি যদি বলি যে এই অবস্থানে, এখানে আসলে আমাদের একটু ওই পাশে লিখলে তোমাদের জন্য একটু সুবিধা হয়, দাঁড়াও ওই পাশে দিয়ে দিচ্ছি। ধরলাম পৃথিবীর সাপেক্ষে এই যে বস্তুটা যেখানে আছে এটা এই বিন্দুতে আছে, হ্যাঁ? তাহলে আমি এখানে যদি লিখি, এখানে দূরত্ব যেহেতু দিয়ে দিই, উচ্চতা কত? এইচ। তাহলে আমি এখানে লিখলাম যে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি। তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি দুই ভাবে হতে পারে, একটা হলো স্থিতি শক্তি আর একটা কি? গতি শক্তি। তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি দুই ভাগে ভাগ হলো, একটা হলো স্থিতি শক্তি যোগ গতি শক্তি। এখন আমরা একটু খেয়াল করি, পৃথিবীর সাপেক্ষে এ বিন্দুতে বস্তু কি স্থির অবস্থায় আছে। তাহলে এখানে স্থির অবস্থা আমরা কি কি পাইলাম? এম জি এইচ, রাইট? এটা তো আমরা স্থির অবস্থা, আমাদের এই বস্তুর ভর তো আর পরিবর্তন হচ্ছে না। এই যে অভিকর্ষ ত্বরণ এটা তো আর পরিবর্তন হচ্ছে না। বস্তুর যে উচ্চতা এটা তো আর পরিবর্তন হচ্ছে না। তাহলে স্থির অবস্থায় বস্তুর স্থিতি শক্তি কত? এম জি এইচ। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি বসাইলাম? এ বিন্দুতে স্থিতি শক্তি কি? এম জি এইচ যোগ, আসলে এ বিন্দুতে কি কোনো গতি আছে? কোনো গতিশক্তি কাজ করতেছে? যেহেতু গতিশক্তি এই বিন্দুতে কাজ করতেছে না, তাহলে এখানে কি হবে? শূন্য হবে। কেন কাজ করতেছে না? কারণ এ বিন্দুতে কিন্তু বস্তুটি কি স্থির অবস্থায় আছে। যেহেতু সে স্থির অবস্থায় আছে, তাহলে তার গতিশক্তি কি? শূন্য। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এ বিন্দুতে বস্তুর মোট শক্তি কি হয়ে গেল? দিন শেষে সেই এম জি এইচ আসলো, রাইট? এখন আমরা যদি বলি যে এ বিন্দুতে বস্তুটা আর নাই, বস্তুটা এখন চলে আসছে, ধরলাম এ বিন্দু হতে সে একটু নামলো, ধরলাম সে এখন
আচ্ছা আমি একবারে তোমাদের মানে আরেকটা সহজ মানে তোমাদের বললাম না যে ও ওখান থেকে একবার এ বিন্দু থেকে এই নিচে এই বি বিন্দুতে চলে আসলো। কি বললাম? এ বিন্দু হতে বি বিন্দুতে চলে আসলো। তাহলে আমার মোট শক্তি কি? একই থাকার কথা। আমাদের এর আগে আমরা যে সংখ্যাটা পড়লাম সেই অনুযায়ী আমার কি বি বিন্দুতে তার মোট শক্তি কি হতে পারে? একই হতে হবে। তো দেখি আমরা সেটা প্রমাণ করতে পারি কিনা। তাহলে বি বিন্দুতে বস্তুর মোট শক্তি একটু খেয়াল করো কি হতে পারে। দুই ভাবে হবে। একটা হবে কি স্থিতি শক্তি, একটা কি গতি শক্তি। একটু খেয়াল করে দেখো, এ হতে যখন বস্তু বি বিন্দুতে চলে আসছে তখন উচ্চতা কি আর আছে? উচ্চতা কি হয়ে গেছে? প্রথম মানে এই ভূপৃষ্ঠ হতে এ বিন্দুতে যখন গেছিল তখন এই, আবার সেই এ বিন্দু হতে আবার কি বি বিন্দুতে মানে ভূপৃষ্ঠে চলে আসলো, তখন আসলে আলটিমেটলি আমার উচ্চতা কি হয়ে গেল? এইচ মাইনাস এইচ আসলে হয়ে গেল কি জিরো, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করো এখানে আমি যদি বলি যে আমার স্থিতি শক্তি নিয়ে একটু কথা বলি। স্থিতি শক্তি কি আছে? আমার ভরের কোনো পরিবর্তন হয়েছে? এখানে ভরের কোনো পরিবর্তন হয়েছে? ভরের কোনো পরিবর্তন হয় নাই, এম এম এর জায়গায় আছে। অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হয়েছে না, তাহলে এখানে কি দিলাম? অভিকর্ষ ত্বরণ আসলো। এখন একটু খেয়াল করো, আমাদের উচ্চতা মানে সে দূরত্ব, উচ্চতা বলতে আমাদের দূরত্বটার কথা আমরা বলতেছিলাম, সেটা কি পরিবর্তন হয়ে গেছে না? এ বিন্দুতে যেটা ছিল বি বিন্দুতে কি চেঞ্জ হয়ে গেছে না? তাহলে চেঞ্জ কিভাবে হয়েছে? এখানে ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুতে ছিল উচ্চতা এইচ, আবার এ হতে বি বিন্দু সেম এইচ দূরত্ব কিন্তু সে অতিক্রম করছে। তাহলে দুইটা কি এইচ পর্যন্ত উঠলো আবার এইচ পর্যন্ত নামলো, তাহলে আলটিমেটলি কিছু হয়েছে? উচ্চতা তো নাই মানে দূরত্ব নাই, তাহলে কি হয়ে গেল এখানে? এইচ মাইনাস এইচ, তাই না? তাহলে আলটিমেটলি এখানে কি জিরো হয়ে যাবে না? জিরো হয়ে যাবে না? তাহলে আমার এখানে কি স্থিতি শক্তি আর থাকবে? এটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে স্থিতি শক্তি থাকবে? তাহলে আমার স্থিতি শক্তি আসলে এখানে কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে বি বিন্দুতে আমাদের স্থিতি শক্তি হয়ে গেল কি শূন্য। এখন দেখো গতিশক্তির ক্ষেত্রে আসি, বি বিন্দুতে গতিশক্তির কি অবস্থা দাঁড়ায়? আমরা অলরেডি জানি গতিশক্তির একটা সমীকরণ আছে, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা এখানে যে ভি স্কয়ার এটা কি বেগ হিসেবে কাজ করতেছে? যেহেতু আমার বস্তুটা এ হতে বির দিকে আসছে তাহলে তো অবশ্যই তার বেগ আছে। তাহলে আমরা একটা সূত্র জানতাম কিনা দেখো তো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে আমাদের ভি, এই যে ভি, ভিটা কি শেষ বেগ, ইউ মানে আদি বেগ, এন্ড গতিশক্তিতে আদি বেগ থাকবে না, গতিশক্তি আদি বেগ থাকবে না, সেটা কি হয়ে যাবে? শূন্য। এখন আসি এ, এ মানে কি ত্বরণ, আমাদের এখানে কি অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাহলে এটা হয়ে যাবে কি জি হয়ে যাবে নাকি? এ তো ত্বরণ আর আমাদের এখানে কাজ করতেছে কি অভিকর্ষ ত্বরণ, তাহলে এ হয়ে যাবে কি জি। আর এস মানে কি সরণ, মানে বস্তুর ডিসপ্লেসমেন্ট, অবস্থার পরিবর্তন। তাহলে এখানে আমাদের অবস্থার পরিবর্তন এ থেকে বি পর্যন্ত অবস্থার পরিবর্তন কি হয়েছে? এইচ দূরত্ব অতিক্রম হয়েছে না? তাহলে আমাদের এখানে কি দিব? এস এর পরিবর্তে কি দিব? এইচ। কথা কি বুঝতে পারছো তোমরা? দেখো এ হতে বি পর্যন্ত বস্তুর অবস্থার পরিবর্তন বা দূরত্ব কি এইচ না? তাহলে আমি কি গতিশক্তির ক্ষেত্রে আমরা এই এস এর পরিবর্তে এখানে কি লিখতে পারি? এইচ। তাহলে আমাদের আলটিমেটলি ভি স্কয়ার ইকুয়াল টু আসতেছে কি 2g এইচ। এই যে দেখো ভি স্কয়ারের পরিবর্তে কি আসলো আমার 2g এইচ, এটা যদি আমি এই ভি স্কয়ারের জায়গায় বসাই তাহলে আলটিমেটলি আসতেছে কি হাফ এম, এই ভি স্কয়ারের মান কি 2g এইচ। তাহলে গতিশক্তি মানে আমরা পেয়ে গেলাম কি হাফ এম 2g এইচ। তাহলে এখান থেকে আমার 2 2 কাটা যায়, তাহলে থাকে কি আলটিমেটলি mg এইচ, থাকে কি আলটিমেটলি mg এইচ। তাহলে আমরা এখানে গতিশক্তিটা কি লিখতে পারি? mg এইচ, তাই না? তাহলে এটা কি আমরা সাইড নোট দিয়ে দিব, এটা কি দিব আমরা সাইড নোট দিয়ে লিখবো যে গতিশক্তির ক্ষেত্রে তো অলরেডি আমরা mgs পেয়ে গেছি, ওখানে তো আমরা বসাই দিলাম। দেখো বিভিন্ন কিন্তু আমাদের মোট শক্তি কি আসছে? তাহলে বস্তুর আমরা তো প্রথমে যেটা শিখলাম যে শক্তির ধ্বংস নাই, শক্তির কি সৃষ্টি নাই। শক্তি কি হয়? এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তরিত হয়, বাট তার মোট শক্তির পরিমাণ কি থাকে? একই থাকে। দেখো আমরা এই পোর্শনে মোট শক্তি কি ছিল, বি পোর্শনে মোট শক্তি কি ছিল, সেটা অলরেডি প্রমাণ করে দেখলাম যে না, এ বিন্দুতে আর বি বিন্দুতে বস্তুর মোট শক্তি কি একই।
তাই না? তাহলে কি আমাদের ওই যে প্রথম যে বিবৃতি করলাম, এই যে শক্তির নিত্যতা সূত্র যেটা আমরা বিবৃতি করলাম, সেটা কি প্রমাণিত হলো? তাহলে এটা কি দেখো, আমরা এইখান থেকে বস্তুর কি নিচের দিকে আসতেছিল না? এই যে পড়ন্ত বস্তুর কথা তো আমরা বলছি, সেক্ষেত্রে আমরা অলরেডি এখানে ব্যাখ্যাও দিছি। এখন আমি যদি বলি যে দেখো এ থেকে বি পর্যন্ত আসলো, এখন যদি বলি না আমি আরেকভাবে একটু দেখতে চাচ্ছি যে সি পর্যন্ত আসলে কি ছিল, এখানে সি ধরলাম এই বিন্দুটা, যে আমি এ থেকে সি পর্যন্ত আসলে আসলে এই বস্তুর অবস্থার পরিবর্তন তো হয়েছে বা স্থানে পরিবর্তন হয়েছে, তাহলে এই সি পোর্শনে আসলে কি আমাদের মোট শক্তি, মানে সি বিন্দুতে কি আসলে আমাদের মোট শক্তি ওই সেম থাকবে? এটা দেখতে মন চাচ্ছে না তোমাদের এখন? তাহলে একটু দেখি, সমস্যা আছে না? এটা এভাবেও যদি করো কোনো সমস্যা নাই, তোমাদের মার্কে কোনো হেল্প করবে না। আবার যদি না স্যার আমি সি বিন্দুতেও দিতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, মোট শক্তি কিন্তু সেই একই থাকবে। দেখি হয় কিনা। তাহলে আমি আরেকবার এটা তো বুঝলাম, সমস্যা তো নাই। তো একটু দেখো, আমি যদি বলি যে সি বিন্দুতে বস্তুর মোট শক্তি, তাহলে কি হবে? স্থিতি শক্তি আসবে, আর কি আসবে? গতিশক্তি। এখন একটু খেয়াল করো, এই সি বিন্দুতে আমার স্থিতি শক্তি কি হতে পারে? একটু খেয়াল করো, আমার এ থেকে সি পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম হয়েছে না? কি হয়েছে সেটা আমি ধরলাম এক্স। এ থেকে সি পর্যন্ত আমার কি দূরত্ব কি? এক্স। এখন এই ভূপৃষ্ঠ থেকে এ পর্যন্ত উচ্চতা কি ছিল বা দূরত্ব কি ছিল? এইচ। তো এইচ থেকে কি এই এক্স কি কমতেছে না? তাহলে দূরত্ব কি এই এইচ থেকে কমলো না এক্স? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? স্থিতি শক্তি। ভর তো পরিবর্তন হয় নাই, ভর পরিবর্তন হয়েছে না, তাহলে ভরের জায়গায় এমই আছে। অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হয়েছে বস্তুর? না। পরিবর্তন হয়েছে কি তার অবস্থার? তাহলে অবস্থার পরিবর্তন, আগে ছিল এইচ, তার থেকে কমে গেছে কি এক্স, রাইট? তাহলে কি স্থিতি শক্তি কি আসলো? mg h ইনটু, তাহলে আমরা কি পাইলাম? mg h মাইনাস mg h ইনটু h মাইনাস x। এখন দেখো গতিশক্তির দিকে আসি। গতিশক্তির ক্ষেত্রে দেখো ওই আগের মতো আমরা সাইড নোটে এখানে কাজ করব। আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কয়ার। এখন আমরা একটা সূত্র গতি সমীকরণ থেকে একটা সূত্র প্রমাণ করছিলাম যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। সেম ভাবে একটু খেয়াল করো, আমার আদিবেগ শূন্য, 2 জায়গা আছে, এখানে কি আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তাহলে এ হয়ে যাবে কি জি। এস মানে কি? অবস্থার পরিবর্তন, মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ যেটা আমরা বলি। তাহলে এ থেকে সি পর্যন্ত আমার অবস্থার পরিবর্তন কে হয়েছে? এক্স না? তাহলে এখানে কি দিব? এক্স। তাহলে আমরা আলটিমেটলি ভি স্কয়ার ইকুয়াল টু কি আসছে? 2g x। তাহলে আমরা এই ভি স্কয়ারের পরিবর্তে আমরা এখন লিখতে পারি কি 2gx। তাহলে এখানে এই ভি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2gx। তাহলে 2 কাটা গেলে আলটিমেটলি থাকতেছে কি? mgx। তাহলে আমাদের গতিশক্তিতে আমরা কি লিখবো? mgx। এবার দেখো এই mgh এর সাথে গুণ করলে কি হয়? mgh এই x এর সাথে গুণ করলে কি হয়? আরে মাইনাস তো আছে, তাহলে mgx এই প্লাস mgx। দেখো তো mgx আর mgx কাটাকাটি গেলে আলটিমেটলি থাকতেছে কি? mgh না? তো দেখছো এই এ হতো সি বিন্দুতে আসলেও বস্তুর মোট শক্তির পরিমাণ কি হয়ে গেল? এখন তুমি কিভাবে তুমি লিখবা সেটা এখন কি তুমি বুঝতে পারতেছো না? তুমি যদি বলো না স্যার আমি 2টা পোর্শন দিতে চাচ্ছি, শুধু 2টা বিন্দু নিয়ে কাজ করব, এ বি, কোনো সমস্যা নেই। স্যার আমি এ আর সি বিন্দু নিয়ে কাজ করতে চাচ্ছি, কোনো সমস্যা আছে? না, আমার কোনো আপত্তি নেই। তুমি না স্যার আমি শুধু সি আর বি নিয়ে কাজ করব, আমার তাতেও কোনো আপত্তি নেই। আমার কথা হলো তুমি বুঝতে পারছো কিনা? কথা ক্লিয়ার? তাহলে এই যে আমরা আজকে আমাদের যে টপিকটা ছিল এটা নিয়ে তোমাদের কি কোনো মুশকিল হবে, বা এটা কি তোমাদের কাছে কোনো অ্যাঙ্গেল থেকে কঠিন মনে হয়েছে? পারবা নাকি কিছুক্ষণ পরে ভুলে যাবা? দেখো আমি কিন্তু কঠিন কোনো ভাষার দিকে যাই নাই। ফিজিক্সের অনেক ভাষা আছে, যে ভাষাগুলো আমি ইউজ করলে তোমরা দেখবা যে আসলে তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু একদম খুব সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটা বস্তু এই পোর্শনে আছে স্থির অবস্থায়, সে যদি কি করে, মানে পৃথিবী মানে ভূপৃষ্ঠের দিকে যদি পড়তে থাকে, তাহলে তার অবস্থাগুলো কি হইতে পারে, তার যে অবস্থানগুলো থাকবে সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি।
তার মোট শক্তিগুলো আমরা পর্যবেক্ষণ করতেছি, তাই না? তাহলে আমার এই বিন্দুতে বস্তুর মোট শক্তি কি হতে পারে, এই বিন্দুতে বস্তুর মোট শক্তি কি হতে পারে, ঠিক আছে? এভাবে আমরা তার অবস্থা পরিবর্তন করে, বস্তুর অবস্থা পরিবর্তন করে তার মোট শক্তি আমরা মেজারমেন্ট করতেছি, করে দেখতেছি আসলে কি মোট শক্তির পরিমাণ এক থাকে। আমরা যে ওই যে প্রথম একটা কথা বললাম যে শক্তির ধ্বংস নাই, সৃষ্টি নাই, শক্তি এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তরিত হয়, বাট তার মোট শক্তি যে আসলে এক থাকে, সেটা কি আমরা এই যে প্রমাণটা করলাম এটা মাধ্যমে হয়ে গেল না? পারা যাবে এখন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, সবাই ভালো থাকো।